সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুভ দুপুর। বাংলাদেশ ও দেশের বাইরে যে প্রান্ত থেকে এটিএন বাংলা দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাইট কেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টকশো সাইবার টকে। সাথে আছি আমি ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার। আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা সাইবার নিরাপত্তা সম্পর্কিত ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় ইনসাইডার থ্রেট, অর্থাৎ অভ্যন্তরীণ হুমকি। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমার সাথে আছেন মোহাম্মদ জহুরুল ইসলাম, ম্যানেজার অ্যান্ড হেড অফ আইটি, বাটারফ্লাই গ্রুপ, এবং মোহাম্মদ মাজেদুল হক চৌধুরী লিপন, এসএভিপি আইটি কমপ্লায়েন্স, ইস্টার্ন ব্যাংক পিএলসি। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য। আসলে আমাদের প্রত্যেকটা অর্গানাইজেশন, ছোট হোক বা বড় হোক, এই সকল অর্গানাইজেশনে নিজেদের ভিতরেও থ্রেট আসতে পারে, হুমকি আসতে পারে। সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের আসলে আরও বড় ধরনের ক্ষতির সম্ভাবনা হয়ে থাকে। তো এই কথাটা যদি আমরা বলি যে অভ্যন্তরীণ হুমকি কী বা অথবা ইনসাইডার থ্রেট কী, এই বিষয়টা আমাদের জন্য যদি একটু ক্লিয়ার করেন এবং কি কি ধরনের এই জাতীয় হুমকি হতে পারে বা থ্রেট হতে পারে, মিস্টার জহুরুল ইসলাম যদি আলোচনা করেন প্লিজ। আমরা যখন সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করি তখন আমাদের আসলে মেইন ফোকাসটাই থাকে হচ্ছে বাইরের থ্রেটকে আসলে আমরা কীভাবে মিটিগেট করতে পারি, কিন্তু ইনসাইডারটা নিয়ে অনেক সময় দেখা যায় যে আমরা সেটা নিয়ে আসলে চিন্তা ভাবনা করি। মানে ইনসাইডারকে তো সব আমরা নিজেরাই থ্রেট কখনো মনে করি না, কখনো আসলে মনে করা হয় না। কিন্তু এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ ইনসাইডে যারা কাজ করে তাদের মাধ্যমে কোম্পানি বিভিন্ন ধরনের ক্ষতি সাধন হতে পারে, বিশেষ করে সাইবার নিরাপত্তার ক্ষেত্রে। তো যে একটা অর্গানাইজেশনে যখন কোনো একটা থ্রেট বা হুমকি যখন তার নিজস্ব এমপ্লয়ির মাধ্যমে হয়, বা সেটা ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক, অথবা কোনো থার্ড পার্টি কন্ট্রাক্টর আসতে পারে বা ভেন্ডর হতে পারে বা সফটওয়্যার ইমপ্লিমেন্টার। ইনসাইডার বলতে আমরা আমাদের সিস্টেমের সাথে, আমাদের কোম্পানির সাথে যারা কানেক্টেড তারা যখন কোনো একটা হুমকি তৈরি করে, সেই বিষয়টাকে আসলে আমরা ইনসাইডার থ্রেট বলে গণ্য করি। এবং এই ধরনের কেসগুলোতে দেখা যায় যে হয়তো আপনার ডেটা চুরি হচ্ছে, অথবা স্যাবোটেজ হতে পারে, আপনার সিস্টেম ডিসেবল করে দিচ্ছে, সেই ধরনের ঘটনা করতে পারে। অথবা দেখা যায় যে হয়তো ফিনান্সিয়াল কোনো একটা ফ্রড হতে পারে, আপনার কাছে ফিনান্সিয়ালি আপনার কাছে হয়তো টাকা পয়সা চেতে পারে। সো আমরা এটাকে আসলে ইনসাইডার থ্রেট মনে করি। এই ক্ষেত্রে আসলে আমাদের মানে থ্রেটটা বেশি হওয়ার সম্ভাবনাই বেশি, যে অনেক বেশি হতে পারে থ্রেট। কারণ হচ্ছে যে ঘরের মানুষ যদি চুরি করে, সেই চোরকে আসলে রক্ষা করা অনেক কঠিন, ধরা খুবই কঠিন। জি, ধন্যবাদ আপনাকে। এটা আসলে তো কেউ ইন্টেনশনালি করতে পারে, সাবধানে করতে পারে, ইচ্ছা করে করতে পারে, অথবা কিছু শত্রুতাবশত করতে পারে। দেখা যাচ্ছে আমরা দুজনই একসাথে কাজ করছি, আমার সাথে একজনের শত্রুতা, সে আমাকে ঘায়েল করার জন্য সে এটা করতে পারে। তো এই যদি মানে ইন্টেনশনালি করে থাকে বা নেগলিজেন্সির জন্য যদি কোনো অভ্যন্তরীণ হুমকি হয়, সেই ক্ষেত্রে কি ধরনের ঝুঁকি হতে পারে এই ইনসাইডার হুমকির জন্য? মিস্টার মাজেদুল হক সাহেব যদি আলোচনা করেন। হ্যাঁ, নেগলিজেন্সের কারণে আপনার ধরেন ইন্টেনশনালি এবং আনইনটেনশনালি আপনার যে প্রবলেমগুলো হয়, আপনার কিছু কিছু ইউজার আছে না জেনেও কিছু প্রবলেম করে, জেনেও কিছু প্রবলেম করে, জেনে যে প্রবলেমগুলো করে, এটা হয়তো আপনার কোনো তার কলিগের সাথে খুব হওয়ার কারণে কিংবা কোম্পানির ডিগ্রেডেশনের কারণে এই ইয়েগুলো হয়। কিভাবে হয়? যেমন ধরেন আপনার কোনো একটা ডিভাইস নষ্ট করে দেয়, তারপরে ধরেন আপনার একটা সিস্টেমের অ্যাক্সেস আরেকজনকে আপনার ব্লক করে দেয়, তারপরে আপনার সবাইকে সেম অ্যাক্সেস দেয়। এগুলোর কারণে আপনার প্রবলেমগুলো হয়। আপনার সিস্টেম স্যাবোটেজ হতে পারে, তারপরে আপনার গুপ্তচরবৃত্তি হতে পারে। এইগুলোর কারণে আপনার কোম্পানির রেপুটেশনাল রিস্ক থাকে আর কি। তো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই ব্যাপারে আপনার ইউজারদেরকে আমরা অ্যাওয়ারনেস ট্রেনিং যদি না করাই, তাহলে এইটা আসলে যে অসাবধানতা হোক আর বা সাবধান হোক, মানে থ্রেট তো থ্রেট, এবং যদি অ্যাটাক হয়ে যায় তাহলে সেটা তো হয়ে গেছে। হ্যাঁ, এবং আমরা যদি প্রত্যেকটা অ্যাসপেক্টে যদি আমরা সিকিউরিটি মেজারটা না নিই, তাহলে আমাদের সিকিউরিটি আসবেই, আমাদের প্রবলেম হবেই। ক্ষতিটা কত কিরকম হতে পারে? ক্ষতিটা ধরেন আমাদের ইন্ডাস্ট্রি, আমি একটা কিছু সাইট থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করেছি, যেমন ম্যানুফ্যাকচার, ফিন্যান্স, এনার্জি, ইউটিলিটিস, রিটেল মার্কেট, হেলথ কেয়ার, ফার্মাসিউটিক্যালস, পাবলিক
এডুকেশন, এই প্রত্যেকটা সেক্টরে এটার ইম্প্যাক্ট আছে। আমরা যদি রিলেভেন্ট মেজার না নিই তাহলে যেমন ধরেন ম্যানুফ্যাকচার এরিয়াতে 25.7 2023-এর যে স্ট্যাটিস্টিক্স আপনার IBM সিকিউরিটি থেকে আমি ডাটাটা পেয়েছি। তো তারপরে ফিন্যান্সে হচ্ছে আপনার 18.2%, তারপর হচ্ছে এনার্জি এবং ইউটিলিটিসে আপনার হচ্ছে 11.1% আপনার ডাটা ব্রিচ হয়। যদি আমরা এই ধরনের ইনিশিয়েটিভগুলা মেজারগুলা না নিয়ে থাকি, এগুলা থাকবে এবং ইনসাইডার যে অ্যাটাকগুলো এগুলোকে আমাদের যদি বা ইউজারদের যদি অ্যাওয়ারনেস ট্রেনিং এডুকেশন এগুলো যদি আমরা না নিই তাহলে আমাদের প্রবলেমগুলো হবে। তারপরে ধরেন বড় বড় যে অর্গানাইজেশনগুলো যেমন ধরেন টেসলা, ইয়াহু, তারপর মাইক্রোসফট, প্রুফ পয়েন্ট, খুব জায়ান্ট কোম্পানি, এদের ইনস্টিটিউশনে কিন্তু আপনার এই বড় বড় ব্রিজগুলো হচ্ছে, ডাটা লিকেজ হচ্ছে, তারা কিন্তু সিকিউরিটি মেজার নিচ্ছে। তো এটা যে হবে না এটা নিশ্চয়তা কেউ দিতে পারবে না। আসলে সিকিউরিটি মেজার নিতে হবে, গ্যারান্টি নেই। কারণ হচ্ছে ইউজারের ভিতরে কি হচ্ছে, একটা ইউজার কখন সে আপনার ডিসঅ্যাপয়েন্টেড এটা কিন্তু কেউ বলতে পারবে না। তবে একটা লেভেল পর্যন্ত তার উপরে আমাদের ট্রাস্ট থাকতে হবে, একটা অর্গানাইজেশন ট্রাস্ট থাকতে হবে সে কি করতে হবে। এই কারণে আমরা কি করি সাধারণত আপনার তাকে রিক্রুটমেন্ট প্রসেসটা আমাদের যাতে ক্লিয়ার থাকে, হ্যাঁ, তার ব্যাকগ্রাউন্ডটা কি, ওইভাবে যদি আমরা করি তাহলে আমরা মেজারটা ঠিক মতো নিতে পারি আর কি, ফ্রিকোয়েন্সিটা কম হবে। ধন্যবাদ আপনাকে। এরপরে যদি আমরা আসলে বলি যে আমাদের তো আসলে এই যে আমার ইন্টারনাল অথবা আমাদের কিছু এক্সটার্নাল লোকের সাথে যে আমাদের অফিস কানেক্টেড থাকে এগুলোকে তো আসলে আমাদের অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। তো আলটিমেটলি এই যে অ্যাক্সেসটা আমাদের নেটওয়ার্ক পারমিশন বলি বা সিস্টেমের পারমিশন বলি, এইটা কিভাবে হতে পারে অথবা এইটার মাধ্যমে আমাদের কোনো থ্রেট বাড়ছে কিনা জহুরুল হক সাহেব যদি আলোচনা করেন। অ্যাক্সেসের যে প্রিভিলেজটা, এই প্রিভিলেজটা অনেকখানি আসলে আমরা সিকিউরিটিটাকে কন্ট্রোল করার জন্য এই অ্যাক্সেস প্রিভিলেজের মাধ্যমে আমরা কন্ট্রোলটা করতে পারি। কারণ হচ্ছে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ইউজারদের বিভিন্ন ধরনের অ্যাক্সেস দেওয়া হয়। যারা নর্মাল ইউজার তাদেরকে পার্টিকুলার কাজ ওয়াইজ তাদেরকে অ্যাক্সেস দেওয়া হয়। আবার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যে থাকে তার কিন্তু একটু হায়ার প্রিভিলেজ থাকে। সো যে প্রিভিলেজই থাকুক তাকে সেই প্রিভিলেজ ওয়াইজ তাকে ঠিকভাবে মনিটর করা, তার কাজগুলোকে ঠিকঠাক মতো অডিট করা ও লগগুলো চেক করা, এই জিনিসগুলো আমাদেরকে নিয়মিত করতে হবে। একটা জিনিস হচ্ছে যার কাছে আসলে বেটার কন্ট্রোল আছে, বেশি কন্ট্রোল আছে বলতে গেলে, যার কাছে হায়ার কন্ট্রোল থাকে, এই কন্ট্রোলগুলোকে আসলে আমাদেরকে ঠিকঠাক মতো ম্যানেজ করতে হবে। যতটুকু না দিলে কাজ হবে না অতটুকু কন্ট্রোল তাকে দিতে হবে। এবং এখানে আমরা সেগ্রিগেশন অফ ডিউটিস, মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন, এই ধরনের মেজারগুলো নিতে পারি। এই ধরনের মেজারগুলো নিলে কি হবে, একজনের উপর আসলে কন্ট্রোলটা থাকবে না, তখন হয়তো কয়েকজন মিলে একটা পার্টিকুলার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করবে। তখন কিন্তু স্যাবোটেজ হোক বা ইন্টেনশনাল যে অ্যাটাকগুলো করার যে অপরচুনিটিগুলো থাকে সেই জিনিসগুলো কিন্তু তখন মিটিগেট হবে। এই জিনিসগুলো আসলে যারা কন্ট্রোল করে, ফর এক্সাম্পল একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, তার হাতে কিন্তু কন্ট্রোল থাকে ফায়ারওয়ালের কোন পোর্টটাকে আমি ওপেন রাখবো বা কোন পোর্টটাকে আমি বন্ধ রাখবো। সো সে যখন কোনো একটা পার্টিকুলার পোর্ট, তার যদি ইন্টেনশন খারাপ হয়, সে কিন্তু কোনো একটা পার্টিকুলার পোর্ট ওপেন করে দিয়ে বাইরে অ্যাটাকারকে ইনভাইট করতে পারে। এবং এই ধরনের ইউজার যারা থাকে তাদেরকে কিন্তু অ্যাটাকাররাও অনেক সময় টার্গেট করে যে তাকে আমি যদি কোনোভাবে কম্প্রোমাইজ করতে পারি, হ্যাঁ কম্প্রোমাইজ করতে পারি, কনভিন্স করতে পারি, সেটা অর্থের বিনিময় হোক বা অন্য যে কোনো কিছুর বিনিময় হোক, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা টার্গেটেড, তারা একটা থ্রেট হয়ে যায়। সো এই জায়গাগুলোকেও আমাদেরকে আসলে, তাহলে তো বলা যাচ্ছে যে আসলে সিস্টেমের থেকে একজন মানুষকে ট্রাস্টের জায়গায় আগে আসতে হবে। আমি একটু বলি এখানে ভ্যালু অ্যাড করি। আমরা যদি আপনার জিরো ট্রাস্ট নেটওয়ার্কে যদি জিরো ট্রাস্ট টেকনোলজি অ্যাপ্লাই করে মাইক্রো সেগমেন্টেশন, যেমন ধরেন এক একটা নেটওয়ার্কে কিন্তু এক একটা সিস্টেম কিন্তু সব কিন্তু একটা নেটওয়ার্কে থাকে না, বিভিন্ন নেটওয়ার্কে তার পার্সপেক্টিভ অনুযায়ী তাকে ডিজাইন করতে হয়। এটা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, ডিবিএস সবাই মিলে কিন্তু ডিসিশনটা নিয়ে একটা সিস্টেমের ইন্টিগ্রেশনটা করে। তো প্রত্যেকটা সেগমেন্ট ওয়াইজে আপনি যদি প্রিভিলেজটা ওইভাবে এনশিওর করেন এবং এটা যদি রিভিউ করেন একটা সার্টেন পিরিয়ড পর পর্যায়ে, যে কোন ইউজারটা মুভ করতেছে, কোন ইউজারটা রিজাইন করতেছে, এটা যদি রিভিউ করেন, এই প্রসেসটা যদি আপনি একটা ইয়েতে নিয়ে আসেন, সিস্টেমের মধ্যে নিয়ে আসেন, তাহলে আপনার এই সিকিউরিটিটা সুন্দর মেজার। এই ক্ষেত্রে যেভাবেই বলি আসলে নিরাপত্তার জন্য আসলে মানুষের ট্রাস্টের জায়গাটাতে আগে আসতে হবে। তো এই ক্ষেত্রে যদি আসলে আমাদের তো অনেক রকমেরই আমরা বললাম যে আসলে আমরা থ্রেট হতে পারে, ইন্টারনালি হতে পারে, তো একটা অর্গানাইজেশন এটাকে কিভাবে মিটিগেট করবে, আসলে এর থেকে বাঁচবে কিভাবে? আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা কি নিয়ে কাজ করতেছি, আমরা কি সিকিউর করতেছি, ডাটা,
হ্যাঁ ডাটা ডাটাকে সিকিউর করার জন্য আমরা যদি সিআই ইমপ্লিমেন্ট করি, সিআই মাধ্যমে ইনশিওর করি, এবং কন্ট্রোলটাকে যদি আমরা ডিফেন্স ইন ডেপথ টেকনোলজি ওয়েতে আমরা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ, টেকনিক্যাল এবং আপনার ফিজিক্যাল যে সিকিউরিটি, এইটা যদি আমরা ওইভাবে কন্ট্রোলটা সুন্দর পলিসির মধ্যে ইম্পোজ করি, এটা হচ্ছে আপনার একটা পার্ট। এবং অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে কি আসতেছে, তার মানে আগে আমাদের কোম্পানির পলিসি দাঁড় করাতে কোম্পানির হবে। পলিসি দাঁড় করাতে হবে, জি। পলিসিটা ঠিকমতো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, জি। এবং এই ইমপ্লিমেন্ট কি কি কতটুকু কভার করবে, এটা যদি আমরা ওইভাবে সুন্দর করে একটা প্রসেসের মধ্যে আনি, জি। এটা হচ্ছে একটা পার্ট। এবং এটা ইউজাররা প্র্যাকটিস করতেছে কিনা, জি কথাটা বুঝতে পারছেন? monitoring হ্যাঁ, করা। এটা মনিটরিং করা। এখন কথা হচ্ছে যে টেকনিক্যাল পার্টে আমরা কি কি ইনিশিয়েটিভ নিতে পারি, জি হচ্ছে আপনার প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা নেটওয়ার্ক ডিভাইসের লগগুলোকে আমি সেন্ট্রালাইজ আর্কাইভ করতে পারি, এবং এটাকে কোরিলেট করার জন্য আমি একটা রিপোর্টিং সার্ভার বানাইতে পারি। অ্যাডমিনিস্ট্রেটর, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সবাই যার যার স্কোপ অনুযায়ী চেক করবে, কোথাও কোনো ভালনারেবিলিটি হচ্ছে কিনা সেটা চেক করলো। এখন ইউজারও দেখতে পারবে তার দৈনন্দিন কি কাজ করতেছে, তাকে একটা রিপোর্ট দেওয়া। সে যদি এটা দেখে যে হ্যাঁ আমি এই কাজগুলো করছি, এবং সিস্টেমের যে কনফিগারেশন প্রতিদিন ঠিকমতো আসতেছে কিনা, কোনো প্রিভিয়াস এবং প্রেজেন্ট কনফিগারেশনের কোনো ডিসক্রিপেন্সি আছে কিনা, এগুলো যদি ঠিকমতো চেক করা হয় তাহলে আপনার ভালনারেবিলিটি কম হবে আর কি। তারপর হচ্ছে আপনার ফিজিক্যাল সিকিউরিটি যে পার্টটা, আপনি যদি আপনার সার্ভেইলেন্স সিস্টেমটাকে ইনশিওর করেন, সিকিউরিটি গার্ড ইনশিওর করেন, আপনার এন্ট্রিতে যদি আপনার যদি কার্ড পাঞ্চ করেন, ট্রান্সটেল ইউজ করেন, এগুলো হচ্ছে ফিজিক্যাল সিকিউরিটি। অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে কী হচ্ছে, আপনার যখন পলিসিটা ঠিকমতো হচ্ছে কিনা, ম্যানেজারিয়াল পার্টে আপনি সবাইকে গভর্নেন্স পার্টটা ইনশিওর করবেন। এইভাবে আপনি ওভারঅল একটা কোম্পানির আপনার সিকিউরিটিটাকে আপনি ইনশিওর করতে পারবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন বাইট কেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টক। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি আমরা একটি ছোট্ট বিরতি। বিরতির পরে আবারও আলোচনায় ফিরব, আশা করি সে পর্যন্ত সঙ্গেই থাকবেন। আসলে একটা প্রতিষ্ঠানে তো প্রথমে কমপ্লায়েন্স থাকতে হবে, এবং তার রেগুলেটরি বডি দিয়ে সেটা অ্যাপ্রুভাল থাকতে হবে, এবং সেই অনুযায়ী আপনি বলছেন যে আমাদের ইউজার মেনটেন করতে হবে, রাইট? আর কি কি বিষয় হতে পারে? আরও অনেক কিছু হতে পারে। ব্যাপারটা হচ্ছে আমরা যদি ডিফেন্স ইন ডেপটাকে ইনশিওর করতে গেলে আমাদের প্রত্যেকটা স্টেজে আমাদের সিকিউরিটিটা ঠিকমতো, পলিসিটা ঠিকমতো ইম্পোজ হচ্ছে কিনা এটাকে আমাদের চেক করতে হবে, এবং অডিট করতে হবে। জি, ঠিকমতো অডিট করতে হবে যে ইউনিট ওয়াইজে তার জেডি অনুযায়ী ঠিকমতো প্রত্যেকটা ইউজার কাজ করতেছে কিনা, জেডির বাইরে সে কোনো কাজ করতেছে কিনা, এবং এইচআর ইনশিওর করবে যে হ্যাঁ যে লোকটা কাজ করতেছে তার নির্ধারিত সময়ের বাইরে তার কোনো কাজ করতেছে না, এটাও কিন্তু একটা পার্ট। হ্যাঁ, এবং তার ডেইলি রুটিন অনুযায়ী সে কী কাজ করতেছে তার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। এগুলো যদি আমরা এই মেজারগুলো নেই তাহলে কোম্পানি ধরেন ম্যাক্সিমাম আপনার ইয়াটা ক্ষেত্রে মানে এই ইনসাইডার থ্রেট থেকে মিটিগেট হতে পারবো। তো আমরা আসলে দেখলাম যে আসলে প্রথমেই যেহেতু প্রত্যেকটা সিস্টেম মানুষ চালাচ্ছে, এবং ইনসাইডার থ্রেট এই পিপলের মাধ্যমেই হচ্ছে, তো এই মানুষগুলোকে যদি আমরা সতর্ক করতে চাই এবং এই থ্রেটটা কমাতে চাই, সেই ক্ষেত্রে আমার মনে হয় এই এমপ্লয়ীদের মানে ট্রেনিংয়ের বিষয়টা আসে। তো এই ট্রেনিং এর মাধ্যমে কি এটা কতটুকু মিটিগেট করা যায়, মিস্টার জহুরুল সাহেব? জি, আপনি যে বিষয়টা এখন বললেন, এই বিষয়টা হচ্ছে আমরা যত সিকিউরিটি কমপ্লায়েন্স আসলে ইমপ্লিমেন্ট করি, আমরা যদি আমাদের ইউজারদেরকে প্রপারলি ট্রেন করতে না পারি তাহলে কিন্তু আসলে আমরা কোনোভাবেই সিকিউর থাকবো না। সো এইটা হচ্ছে আপনি এখন যে বিষয়টা তুলেন, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ হিউম্যান এররকে বা হিউম্যানের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না যদি তাদেরকে প্রপারলি ট্রেন না করেন। অনেক সময় ইউজাররা কিন্তু অনিচ্ছাকৃতভাবে অনেক ধরনের ভুল করে, যে ভুলগুলোর কারণে তারা কিন্তু আসলে সিস্টেমে যে তারা থ্রেট ক্রিয়েট করছে এটা তারা হয়তো নিজেরাও জানে না। সো এই জন্য ট্রেনিংটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। ট্রেনিং যদি ঠিকঠাক মতো হয়, প্রত্যেকটা অর্গানাইজেশনে তাদের এমপ্লয়ীদেরকে যদি সিকিউরিটি এবং কমপ্লায়েন্সের উপরে তাদের যে সিকিউরিটি পলিসি আছে সেগুলোর উপরে যদি নিয়মিত একটা ট্রেনিং দেওয়া হয়, এটা নিয়মিত করতে হবে, কারণ শুধু ট্রেনিংটা দিয়ে দিলেই হবে না। ট্রেনিংটা দেওয়ার পরে সেই ইউজারটা কতটুকু নিয়েছে, তার ফার্দার আরও ট্রেনিংয়ের প্রয়োজন আছে কিনা, এই জিনিসগুলোও কিন্তু অ্যানালাইসিস করে। তার মানে আমাদের এখানে ভালনারেবল পিপল হতে পারে, সিস্টেম হতে পারে। তো কিছুদিন পর পর হয়তো বা এই সবাইকে যদি ভালনারেবিলিটি গুলো অ্যাসেসমেন্ট করি তাহলে মনে হয় আমরা একটা ভালো জায়গায় যেতে পারবো। জি জি, এক্স্যাক্টলি। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, একজন ইউজার কিন্তু তার পাসওয়ার্ড বিভিন্ন জায়গায় লিখে রাখে। সো
এই অ্যাওয়ারনেসটা কিন্তু একজন ইউজারের নেই যে আমি পাসওয়ার্ড আসলে লিখে রাখা উচিত না। সে হয়তো তার ওটিপিটা বিভিন্ন ব্যাংক থেকে অনেক সময় আমাদের কাছে মেসেজ আসে যে ওটিপি কারোর সাথে শেয়ার করবে না, তারপরেও কিন্তু ওটিপি শেয়ারের মতো ঘটনা ঘটছে। সো আসলে এই জিনিসগুলো যদি পিপল অ্যাওয়ার না হয়, আপনি যতই সিকিউরিটি কমপ্লায়েন্স সিস্টেমে মেনটেন করে রাখেন না কেন, এই ক্ষেত্রে আসলে খুবই চ্যালেঞ্জের মধ্যেও মানুষ থাকে, কারণ দেখা যাচ্ছে তার এভরিডে 10 থেকে 20টা পাসওয়ার্ড মেনটেন করতে হয়। এখন সেইটা কিভাবে মুখস্থ রাখবে, আবার 2-3 মাস পর পরে এই পাসওয়ার্ডগুলো চেঞ্জ করতে হবে, তো সে মনে রাখবে কিভাবে? তো সে তো কনফিউজড হয়ে যাচ্ছে না লিখে রাখলে। পাসওয়ার্ড লিখে রাখা বা মনে রাখার ক্ষেত্রে আমরা অনেক সময় অনেকে বিভিন্ন একজন এক এক ধরনের পলিসি আসলে অ্যাপ্লাই করে। আমি আমার ক্ষেত্রে যেটা করি, আমি আমার বিভিন্ন সিস্টেম একই পাসওয়ার্ড কিন্তু সব সিস্টেমে আমি ব্যবহার করি না, কারণ একটা পাসওয়ার্ড যদি কম্প্রোমাইজ হয়ে যায় তাহলে আমার অন্য সবগুলাই কম্প্রোমাইজ হয়ে যায়। এটা কখনোই আসলে রিকমেন্ডেড না। আপনি যেটা করতে পারেন, আপনার যে পাসওয়ার্ড আছে সেটার জন্য আপনি একটা ফাইল মেনটেন করতে পারেন, যে ফাইলটাকে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে মেনটেন করে রাখবেন এবং ওই পাসওয়ার্ডটাকে আপনি নিয়মিত পরিবর্তন করবেন। আপনি একটা এক্সেল মেনটেন করতে পারেন সিস্টেমের মধ্যে, অথবা এমন কোনো কিছু করতে পারেন যেখানে যে জিনিসটাকে আপনি লক করে রাখবেন এবং ওই লক এন্ড কিটা আপনার কাছেই থাকবে। সো এই ধরনের একটা মেকানিজম আপনি করতে পারেন, যে ক্ষেত্রে আপনার বিভিন্ন সিস্টেমে হয়তো বিভিন্ন ধরনের পাসওয়ার্ড থাকবে, কিন্তু আপনি এই ক্ষেত্রে যদি আমি বলি, আমাদের কাছে তো আসলে অনেকগুলো মানে অনলাইনে সিস্টেম আছে যারা হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট করে। হ্যাঁ, তো এইটা কেমন বলে মনে ভাইয়া যেটা বলছে সেটা হচ্ছে পার্সোনাল অফিসে যখন আমি পার্সোনাল যেহেতু ট্রেনিং এর কথা বলছি, এবারের কথা বলছি, আর আপনি যদি অফিশিয়ালি কথা চিন্তা করেন, ওইটা হচ্ছে আমরা অনেকেই কিছু অর্গানাইজেশন প্যাম পাসওয়ার্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট সলিউশন, এইটার টেকনোলজিটা হচ্ছে যে আপনার পাসওয়ার্ড মনে রাখার দরকার নাই, আপনার সিস্টেমগুলোতে আপনার ইউজার আইডি থাকবে, আপনি ক্লিক করবেন, আপনি লগ ইন করতে পারবেন। এই প্যামের মাধ্যমে আপনার পাসওয়ার্ডটা ম্যানেজ করতে হবে, হ্যাঁ ম্যানেজ করবে। সো এই প্যামই আপনার ওই পাসওয়ার্ডের পলিসি অনুযায়ী অটোমেটিক পাসওয়ার্ড চেঞ্জ করবে, আপনার যে ইউজার সে এটা টের পাবে না। আরো তার কোনো পাসওয়ার্ড মনে রাখার দরকার নেই, তার 10টা 20টা 30টা যদি সিস্টেম অ্যাক্সেস লাগে বিভিন্ন ধরনের, তার পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন নাই। এটার মাধ্যমে আপনি পাসওয়ার্ডটার ইয়াটা মিটিগেট করতে পারবেন, মনে রাখার। আর পার্সোনালি যে ব্যাপারটা এক একজন এক একভাবে চিন্তা করে, আর পাসওয়ার্ডের কম্বিনেশনটা ডিজিটটা বাড়াই দিবেন, কম্বিনেশনটা মনে রাখবেন। হ্যাঁ, আপনাকে বলা হয়েছে আপনি কোনো ডিকশনারি ওয়ার্ড ইউজ করবেন না, আপনি কোনো ডেট অফ বার্থ ইউজ করবেন না, আপনি কোনো কারোর নাম মনে রাখবেন না। আপনাকে কিন্তু বলা হয় না যে 3টা একসাথে ইউজ করবেন, 3টা একসাথে ইউজ করেন, কম্বিনেশনটা মনে রাখেন যে আপনি এটার পরে এটা সিকোয়েন্সটা যদি মনে রাখেন তাহলে কিন্তু পাসওয়ার্ড আপনার চলে আসবে। আসলে পাসওয়ার্ডগুলো পার্সোনাল, যেটা ভাইয়া বলেন, পার্সোনাল পাসওয়ার্ডগুলো এক একজন এক একভাবে মেইনটেইন করতে পারে, একজন এক একভাবে, আর অর্গানাইজেশনাল যে পাসওয়ার্ড হতে হবে। আসলে পার্সোনাল ভালনারেবিলিটি থেকে কিন্তু আমরা অন্যদিকে চলে যেতে পারি। জি, আর অর্গানাইজেশন ওয়াইজ যেটা ভাইয়া বললেন, আমরা প্যান ইউজ করতে পারি এবং অর্গানাইজেশন থেকেই যদি বিভিন্ন ধরনের সিকিউরিটি পলিসিগুলো অ্যাপ্লাই করা থাকে, সেখানে কিন্তু পাসওয়ার্ড অটোমেটিক চেঞ্জ হওয়ার বিষয়গুলো সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পর্যায় থেকেই আসতে পারে। সো আমরা সেই ধরনের মেজারমেন্ট নিয়ে পাসওয়ার্ডকে সিকিউর করতে পারি। যে এই ক্ষেত্রে আমরা যদি আরেকটা বলছিলাম যে মানে মনিটরিং এর জন্য এসআইএম, আসলে এসআইএম বিষয়টা কি এবং এটা দিয়ে কিভাবে মনিটর করতে পারি, আপনি যদি একটু আলোচনা করেন প্লিজ। এসআইএম হচ্ছে একটা মেইন টুলস যেটার মাধ্যমে আপনার সিস্টেমের নেটওয়ার্কের ডাটাবেজ, স্টোরেজ, একটা আইটির ডাটা সেন্টারের A to Z সব লগ এখানে এসে আপনার আর্কাইভ হয়। এখান থেকে ডাটাটা আপনার ক্লাসিফাই করে সিস্টেমের কোনটা, নেটওয়ার্কের কোনটা, ডাটাবেজের কোনটা, স্টোরেজের কোনটা। কিছু ক্ষেত্রে ডাটার ভলিউমের উপরে বেস করে আপনার ডাটাবেজের জন্য আলাদা সার্ভার নেয়, সিস্টেমের জন্য আলাদা সার্ভার নেয়, নেটওয়ার্কের জন্য আলাদা সার্ভার নেয়, বাট সবগুলোকে কোরিলেট করে একটা রিপোর্ট সার্ভার আপনাকে রিপোর্ট প্লেস করবে এবং এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রতিদিন কোন ইউজার কী ধরনের চেঞ্জ করছে, কোথায় কোন ইম্প্যাক্ট আসছে, কোনো চেঞ্জ আসছে কিনা, না সিস্টেম অ্যাজ ইট ইজ আছে, সিস্টেমের মেল ফাংশন হয়েছে কিনা, বাট সিস্টেম স্মুথলি চলতেছে কিনা, আপনি অ্যাট এ গ্ল্যান্স সকালে এসে দেখতে পারবেন। ইভেন আপনি এটা SMS অথবা মেইলিং যদি ইয়াটা এনাবল করে দেন, আপনার ইয়াটা আরও লাইফটা একটু কনভিনিয়েন্ট হয়, আপনি ইজিলি 24/7 এটার মাধ্যমে কি কোনো থ্রেট আইডেন্টিফাই করা যায়? এটার মাধ্যমে থ্রেট আইডেন্টিফাই করবে আরেকটা সিস্টেম যেটা নাকি আপনার ডিটেকশন সিস্টেম, সে তার কাছ থেকে সে ডাটাটা নিয়ে কোরিলেট করবে কোথায় ইনসিডেন্টটা হয়েছে, সে আপনাকে বলে দিবে। এটা অটোমেটেড সিস্টেম। বাট প্রিভেনশন করতে হলে আপনাকে যদি 0 ডে অ্যাটাক প্রিভেনশন করতে হয় তখন একটা ম্যানেজ সার্ভিস নেওয়া লাগবে আপনার। জি, ম্যানেজ সার্ভিসটা কোনটা? ম্যানেজ সার্ভিস হচ্ছে আপনার যেমন ধরেন আপনার কটেক্স বলেন, তারপরে আপনার পালো আলতো বলেন, বিভিন্ন ধরনের সলিউশন আছে, তারপর মাইক্রোসফট বলেন, মানে ফায়ারওয়াল টাইপের 0 ডে অ্যাটাকগুলোকে মিটিগেট করার জন্য ম্যানেজ সার্ভিস যেমন 24/7 তার সাপোর্ট দেয়। জি,
এখন আমাদের প্রতিষ্ঠানে তো আমরা নিজেরা আছি এবং থার্ড পার্টি আছে, তো এই থার্ড পার্টিকে আমরা কিভাবে কন্ট্রোল করবো এবং থার্ড পার্টি থেকে যদি কোনো থ্রেট আসে, এইটা থার্ড পার্টি ম্যানেজমেন্টটা কীভাবে করবে একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে? থার্ড পার্টি বলতে আমাদের এখানে মানে ভেন্ডর হতে পারে, কন্ট্রাক্টর হতে পারে, অথবা যারা সার্ভিস প্রোভাইডার হতে পারে, এদেরকে কিভাবে ম্যানেজ করব? থার্ড পার্টি ভেন্ডরকে ম্যানেজ করাটা আসলে ইনসাইডার অ্যাটাকারের একটা ওয়ান অফ দ্য মেইন পয়েন্ট বলতে পারেন যে থার্ড পার্টি ভেন্ডরকে, কারণ থার্ড পার্টি ভেন্ডরকে কিন্তু আমরা ইনভাইট করে নিয়ে আসি। সো থার্ড পার্টি ভেন্ডরকে যখন আমরা ইনভাইট করে নিয়ে আসি তখন বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে কিন্তু আমাদের সিস্টেমে তাদের অ্যাক্সেস দিতে হয়। ফর এক্সাম্পল ফাইন্যান্সিয়াল অডিটর যদি হয় তাদেরকে কিন্তু আমি আমার সিস্টেমে অ্যাক্সেস তাদেরকে দিতে হচ্ছে, বা এনবিআর থেকে যখন কোনো অডিটর আসে তাকে কিন্তু অ্যাক্সেস দিতে হয়। শুধু সেটাই না, যখন কোনো একটা নতুন সফটওয়্যার ডেভেলপ করা হয় সেটা যদি থার্ড পার্টি করে তখন কিন্তু সে আমার সিস্টেমে ঢুকে আমার সিস্টেমের কনফিগারেশন চেঞ্জ করছে, ইমপ্লিমেন্টেশন করছে। সো থার্ড পার্টি যখনই আমার অর্গানাইজেশনে আসছে, সো থার্ড পার্টিকে ঠিকঠাক মতো যদি আমি ম্যানেজ করতে না পারি, দেন ইনসাইডার যে থ্রেট সেটা কিন্তু অনেক বেশি আসার সম্ভাবনা তৈরি হয়। এটা আমরা ঠিকভাবে কিভাবে ম্যানেজ করব? এটা ম্যানেজ করার জন্য সবার আগে আসলে আমাদেরকে একটা পলিসি অ্যাপ্লাই করতে হবে। আমাদের একটা থার্ড পার্টি ভেন্ডরকে যখন আমি আমার সিস্টেমে অ্যাক্সেস দিব, আমার সেটার জন্য একটা পলিসি থাকতে হবে, যে পলিসির মাধ্যমে আসলে আমি নিয়ন্ত্রণ করব, এবং সেই পলিসি বাইরে যদি কখনো আমার ভেন্ডরকে অ্যাক্সেস দিতে হয় সেটা সঠিকভাবে মিটিগেট করে অনুমোদন নিয়ে, প্রপার অনুমোদন নিয়ে কেন হচ্ছে কি হচ্ছে সেটা তো আমাকে অবশ্যই করতে হবে। এছাড়াও থার্ড পার্টি ভেন্ডর যখন কাজ করবে তখন তার সাথে বসে সিস্টেমের যারা অ্যাডমিনিস্ট্রেটর থাকে তারা বসে জিনিসটা দেখবে যে সে কি কাজ করছে, কতটুকু করছে, এবং কতটুকু প্রিভিলেজ, যতটুকু প্রিভিলেজ তাকে না দিলে সে কাজটা করতে পারবে না, তাকে শুধু অতটুকু প্রিভিলেজ দেওয়া, এই ধরনের জিনিসগুলোকেও আমাদের ম্যানেজ করতে হবে। এবং থার্ড পার্টি ভেন্ডর অনেক সময় ইচ্ছাকৃতভাবেও কিন্তু একটা প্রবলেম তৈরি করতে পারে, অনিচ্ছাকৃতভাবে পরবর্তী কাজ স্কোপ তৈরি করার জন্য অনেক সময় তৈরি করতে পারে, কারণ আমরা তো ইন্টেনশনটা জানি না। এবং থার্ড পার্টি ভেন্ডরকে কিন্তু আসলে কন্ট্রোল করাটা ডিফিকাল্ট। সে অনেক সময় হয় যে সে তার নিজস্ব ডিভাইস নিয়ে আসছে, অনেক সময় হয় আমরা আমাদের ডিভাইস দিচ্ছি। সো সে যদি তার নিজস্ব ডিভাইস নিয়ে আসে, ব্রিং ইউর ওন ডিভাইস, এই ধরনের পলিসিও থাকতে পারে যে বা থার্ড পার্টির ডিভাইস যদি আমার সিস্টেম অ্যাক্সেস করাই সেই ক্ষেত্রে আমরা কীভাবে তাকে আমার সিস্টেম অ্যাক্সেস দিব, এবং প্রতিনিয়ত থার্ড পার্টি যে সিস্টেমে অ্যাক্সেস করছে সেগুলোকে ঠিক মতো লগ মনিটর করা, সে কতগুলো জিনিস করছে, এই জিনিসগুলো পিরিয়ডিক্যালি আমাদেরকে অবশ্যই করতে হবে, না হলে আমাদের সিস্টেম যে কোনো সময় ভালনারেবল হয়ে যেতে পারে। আমি এখানে একটু অ্যাড করি, এই থার্ড পার্টি যখন আপনি এনলিস্ট করবেন ওইখানে কিছু আপনার অ্যানালাইসিস করতে হবে, থার্ড পার্টি কতটুকু এক্সপিরিয়েন্স, তারা কোথায় কোথায় সাপোর্ট দেয়, এবং কারা তাদের এই অর্গানাইজেশনে কারা সাপোর্ট দিবে, তাদের কোয়ালিফিকেশন কি, এগুলো একটা যাচাই বাছাইয়ের একটা বোর্ড থাকে। ওইভাবে যদি আপনি এটা করেন, থার্ড পার্টি এনলিস্ট হলো, তারপরে থার্ড পার্টিকে যখন আপনি কোনো কাজ দিবেন, কাজ দেওয়ার আগে বোথ পার্টি এগ্রিমেন্ট করবেন, আইদার এনডিএ অথবা এসএলএ। এসএলএর মধ্যে লেখা থাকবে থার্ড পার্টি আপনার কী কী ধরনের সাপোর্ট দিবে, ভাইয়া যেটা বললো পলিসি, এবং কাজের স্কোপটা লেখা থাকবে, এবং কাজের সিভিলিটির উপর লেভেল করে থার্ড পার্টি কী ধরনের সাপোর্ট কত আওয়ারের মধ্যে দিবে সেটাই লেখা থাকবে। বোথ পার্টি, এটা সিনিয়র ম্যানেজমেন্ট, নট অনলি লোয়ার ম্যানেজমেন্ট, সিনিয়র ম্যানেজমেন্ট এগ্রি হতে হবে, বোথ পার্টি সিনিয়র ম্যানেজমেন্ট যারা নাকি আপনার ডিসিশন মেকার, তারা যখন এগ্রি হবে দেন তাদেরও একটা তখন ইয়াতে চলে আসবে যে হ্যাঁ আমার টিমের এই ছেলেটা এইভাবে কাজ করবে, তাকে আমার ওইভাবে অ্যাওয়ার করতে হবে। তারপরের পার্ট হচ্ছে একটা পার্টি, একটা ভেন্ডরের লোক যদি আইদার সফটওয়্যারের কাজ করতে আসে কিংবা সিস্টেমে কাজ করতে আসে, সাধারণত তার সাথে একজন এসকর্ট থাকে, অর্গানাইজেশন একজন এসকর্ট থাকে। যদি একান্তই সম্ভব না হয়, সে যে সিস্টেমে কাজ করবে ওইখানে স্ক্রিন রেকর্ডার হিসেবে একটা সলিউশন আপনি ইন্টিগ্রেট করতে পারেন। আর যদি ফিজিক্যাল সিকিউরিটির কথা চিন্তা করেন, আপনি সে যে এরিয়াতে কাজ করবে ওইখানে আপনি সার্ভেলেন্স সিস্টেম ইনশিওর করতে হবে, এবং আপনার লগ মনিটরিং এবং রেজিস্টার খাতা ইউজ করবে, সে কখন ঢুকলো, সে কখন বেরোবে, ঠিক আছে, একজন রেজিস্টার খাতা মেইনটেইন করতে। এবং এই থার্ড পার্টি কোন পারসনরা সার্ভিস দেবে, এই পারসনটাকে আগে আইডেন্টিফাই করতে হবে, পারসন চেঞ্জ করা উচিত, তার ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আমাদের চেক করতে হবে, সে কোন ব্যাকগ্রাউন্ডে কাজ করেছে, সে আগে কোথায় কাজ করেছে, তার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা। থার্ড পার্টিদের মাধ্যমে কিন্তু অনেক সময় টার্গেটেড হয় যে আমার কম্পিটিটর কিন্তু থার্ড পার্টির মাধ্যমে আমাদের কাছ থেকে ইনফরমেশন নিতে পারে, আমি কি ধরনের কাজ করছি, বা আমার অর্গানাইজেশন কি ধরনের প্ল্যানিং করছে, ফিউচার প্ল্যানিং করছে, এই জিনিসগুলো কিন্তু থার্ড পার্টির মাধ্যমে আমার কম্পিটিটররা নিতে পারে, বা বাইরে যারা অ্যাটাকার আছে তারাও নিতে পারে। সো এই জিনিসগুলোকে মনিটর করা খুব ইম্পর্টেন্ট। থার্ড পার্টি যে সিস্টেমে কাজ করবে, সিস্টেমে অ্যাক্সেস করার আগে আমরা একটা জাম্প সার্ভার যদি দেই, ওই জাম্প সার্ভারে ইন্টারনেট, ইউএসবি এগুলো বন্ধ রাখবো, অন ডিমান্ড বেসিস তাকে আমরা দিব, যখন দিব মনিটর করব। এগুলো যদি আমরা ইনশিওর করতে পারি, সে কোনো ধরনের ইনসিডেন্ট রেজ করতে পারবে না আর কি, এবং মনিটর আওতায় থাকবে। জি,
ধন্যবাদ আপনাদের দুজনকেই আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ উপভোগ করলেন বাইট কেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টক। আজকে আমাদের বিষয় ছিল অভ্যন্তরীণ বা ইনসাইডার থ্রেট। তো আমরা যেহেতু আমাদের অর্গানাইজেশনের সাথে ইন্টারনেট কানেক্টেড থাকবি এবং আমাদের পিপল থাকতেই হবে, সুতরাং আমাদের ইনসাইডার থ্রেটের সংখ্যাও বাড়তে পারে। সেই ক্ষেত্রে আমাদের যারা পিপল আছে, যারা এমপ্লয়ি আছে এবং যারা আমাদের সাথে কানেক্টেড, সবাইকে অ্যাওয়ার করতে হবে, এনশিওর করতে হবে, ট্রাস্টের জায়গায় নিয়ে আসতে হবে এবং আমাদের ডিভাইসগুলোকে সুরক্ষিত রাখার জন্য এই পিপলের মাধ্যমে, এই এমপ্লয়ীদের মাধ্যমে এবং থার্ড পার্টিদের মাধ্যমে এনশিওর করতে হবে। আশা করি সকলের প্রতিষ্ঠান সুরক্ষিত থাকবে, সেই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। আবার দেখা হবে আগামী শনিবার দুপুর 12টা 5 মিনিটে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। আল্লাহ হাফেজ।